তাকে ভারতের মাটিতে থাকতে হবে অন্তত বেশ কয়েকটা বছর। তাই এবার অনেক বেশি সতর্ক ভাস্কো। লিসবন বন্দর থেকে ইতিমধ্যে তিনি তাঁর 2 পুত্র ডম পাওলো, ডম এস্তাভাও আর 3000 নাবিকের 14টি বড় জাহাজের নৌবহরকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ঠিকই, কিন্তু সান্টা মারিয়ার মতো বেশ কিছু ছোট বাণিজ্য তরীকে দক্ষিণ ও পূর্ব ভারতের বিভিন্ন বন্দরগুলোতে তাঁর নৌবহরের যাত্রা শুরুর আগেই পাঠিয়ে দিয়েছেন। সান্টা মারিয়ার মতো জাহাজগুলোর কাজ হবে এসব বন্দরে বাণিজ্য করার সঙ্গে সঙ্গে বন্দরের হাল হকিকত সম্বন্ধে খোঁজ নেওয়া এবং তা গোয়াতে ভাস্কোর কানে পৌঁছে দেওয়া। বিশেষত এ অঞ্চলের গাঙ্গেয় বন্দর সম্বন্ধে বেশ আগ্রহ জেগেছে ভাস্কোর মনে। তমালিকা বন্দর থেকে বেশ কিছুটা দূরে মোহনার অন্য অংশে ছোট একটা বাণিজ্য কুঠি নির্মাণ করেছে এক পর্তুগিজ বণিক। সে পর্তুগালে খবর পৌঁছে দিয়েছে যে ভারতের দূরবর্তী এই অঞ্চল নাকি তুলনামূলকভাবে নিরাপদ ও শান্তিপূর্ণ। আরবদের আক্রমণের ভয় সেখানে নেই, আর স্থানীয় জমিদাররাও তেমন সামরিক ক্ষমতা সম্পন্ন নন। কাজেই এ তল্লাটে দ্বিতীয় এক উপনিবেশ গড়ে তোলা যায় কিনা সে ভাবনা খেলা করছে ভাস্কোর মনে। নিদেন পক্ষে সমুদ্রে ভাসার নিরাপদ কোনো পথ। ভোরের সোনালি আলো ছড়িয়ে পড়েছে নদীর জলে। নদীর দুপাশে সবুজ ধানের ক্ষেত, আম কাঁঠালের বন। মাঝে মাঝে চোখে পড়ছে সনের চালওয়ালা মেটে বাড়ি। নদীর পাড়ে বাংলার শান্ত পল্লীগ্রাম। মাঝে মাঝে মোরগের অস্পষ্ট ডাক ভেসে আসছে সেখান থেকে। 2 তলা পালতোলা জেলে নৌকা ভাসছে নদীর কুল ঘেঁষে। ডেকে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে এগোচ্ছিল এস্তাদিও। এই পর্তুগিজ বাণিজ্যতরীর সর্বাধিনায়ক সে। তাকে যুবকই বলা যায়। বয়স মাত্র 30। বংশ গরিয়াত, ভাস্কোর আত্মীয় সে। তবে এস্তাদিও জানে তারে পরিচয় দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তার এখন একমাত্র পরিচয় হবে সে একজন পর্তুগিজ বণিক। এদেশের তমালিকা বন্দরে প্রথমবারের জন্য সে পা রাখছে বাণিজ্য করার উদ্দেশ্যে। বেশ লাগছিল এস্তাদিওর। এদেশের সম্বন্ধে সে যতটুকু শুনেছে তা মূলত কালিকট বন্দর এবং সংলগ্ন অঞ্চলের ব্যাপার-স্যাপার। গঙ্গার মোহনায় অবস্থিত এই জায়গা সম্বন্ধে তার স্বদেশীরা খুব বেশি তথ্য দিতে পারেনি। কাজেই একেবারে অচেনা অজানা ভিনদেশী বন্দরে পদার্পণ করার আগে একটা উৎকণ্ঠা জাগা স্বাভাবিক। ডেকে দাঁড়িয়ে নিজের দেশের কথাও মনে পড়ছিল তরুণ এস্তাদিওর। বার কয়েক জাহাজ নিয়ে মোম্বাসা বন্দরে গেলেও এতদূরে কখনো সে আসেনি। অভিজ্ঞ ক্যাপ্টেন জেনোয়ার কাঁটা অর্থাৎ কম্পাসের ওপর নির্ভর করে এতটা পথ পাড়ি দিয়েছে। এক সময় মনে হচ্ছিল জেনোয়ার কাঁটা ঠিক পথ নির্দেশ করেছিল তো, সে ঠিক জায়গাতে পৌঁছেছে তো। নানা কথা ভাবছিল এস্তাদিও। এক সময় মাস্তুলে বসে থাকা নজরদার হাঁক দিল। বন্দর বন্দর দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে এস্তাদিও আতশকাচ লাগানো পিতলের নলটা নিয়ে তাকালো সেদিকে। তার চোখে অস্পষ্টভাবে ভেসে উঠল তমালিকা বন্দর। নজরদারের হাঁক শুনে নিজের কেবিন থেকে বেরিয়ে এলেন ক্যাপ্টেন তেরো। নলটা চোখে দিয়ে দেখে নিয়ে তিনি বললেন, হ্যাঁ, অবশেষে আমরা পৌঁছে গেছি। এস্তাদিও ক্যাপ্টেনকে বলল, সব নাবিকদের ডেকে উপস্থিত হতে বলুন। তাদের উদ্দেশ্যে কিছু নির্দেশ দিতে হবে বন্দরে পৌঁছবার আগে। এস্তাদিওর নির্দেশমতো ক্যাপ্টেন পেরো কিছুক্ষণের মধ্যেই সার বেঁধে সবাইকে দাঁড় করালেন জাহাজের ডেকে। যেখানে নোঙরের শিকল বাঁধা থাকে সেই ক্যাপ্টেনের ওপর উঠে দাঁড়াল এস্তাদিও। তারপর সমবেত নাবিকদের উদ্দেশ্যে বলল, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নতুন দেশের মাটিতে পদার্পণ করতে যাচ্ছি। ওই যে বন্দর দেখা যাচ্ছে। এ জায়গা সম্বন্ধে আমাদের কিছুই জানা নেই। আশা করি তারা আমাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ না করলেও দুর্ব্যবহার করবে না। যদি তা করেও তবে আমাদের সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে। মনে রাখতে হবে এ বন্দরে কিছুকাল অবস্থান করা আমাদের পক্ষে অত্যন্ত জরুরি।
যদি বন্দরে আমরা পা রাখতে পারি, তবে সেখানে অবস্থানকালে স্থানীয় মানুষদের সঙ্গে কোনো বিতর্ক বিবাদে জড়ানো চলবে না, বিশেষত পানশালা বা গণিকালয়গুলোতে। যতদিন অনুমতি না দেব ততদিন যাওয়া চলবে না। জুয়ার আড্ডা এড়িয়ে চলাই বাঞ্ছনীয়, কারণ সেখান থেকে গণ্ডগোলের সূত্রপাত হয়। আমাদের জাহাজের অভ্যন্তরীণ বিষয় সম্বন্ধে কোনো আলোচনা স্থানীয় মানুষদের সঙ্গে করা চলবে না। কোনো সন্দেহজনক ব্যাপার দেখলে বা ঘটনা শুনলে সঙ্গে সঙ্গে তা আমাকে বা ক্যাপ্টেনকে জানাতে হবে। প্রয়োজন বোধে আমাকে হয়তো বন্দরেই আশ্রয় নিতে হবে। ক্যাপ্টেন জাহাজেই থাকবেন। সূর্যাস্তের পূর্বে সব নাবিককে জাহাজে ফিরে আসতে হবে। ক্যাপ্টেন গুনতি করবেন। স্থানীয় কোনো লোককে সঙ্গী করে জাহাজে আনা চলবে না, কোনো দেহোপজীবিনীকে নয়। এ নির্দেশ অমান্য করলে কঠিন শাস্তি পেতে হবে। যা বললাম সবাই মনে রাখবে। আশা করি মাতা মেরির আশীর্বাদে আমাদের উদ্দেশ্য সফল হবে। মাতা মেরি আমাদের আশীর্বাদ করুন। জয় পর্তুগালের জয়। জয় পর্তুগাল সম্রাট তৃতীয় জনের জয়। এস্তাদিওর সঙ্গে গলা মেলালো নাবিকরা। জয় মাতা মেরির জয়, জয় পর্তুগাল সম্রাটের জয়। এরপর তারা লেগে গেল যে যার কাজে। ক্যাপ্টেনের থেকে নোঙরের শিকল খোলার কাজে, জাহাজ থেকে নৌকা নামাবার প্রস্তুতিতে। ক্রমশ এগিয়ে আসছে তাম্রলিপ্তি তমালিকা বন্দর। এস্তাদিও তার কেবিনে গিয়ে ঢুকল। পোশাক পাল্টে নিল সে। গায়ে লাল সাদা ডোরাকাটা পিতলের বোতাম আঁটা, কাঁধে রঙিন পটি আঁটা লম্বা পোশাক, মাথায় নীল রঙের বাঁকানো জাহাজি টুপি, হাঁটু পর্যন্ত ঝকঝকে চামড়ার জুতো, রূপোর গুল আঁটা চোরা কোমরবন্ধে তলোয়ার ঝুলিয়ে জাহাজের ডেকে বেরিয়ে এল সে। জাহাজের ক্যাপ্টেনসহ বেশ কিছু উচ্চ পদস্থ কর্মীও তাদের পদমর্যাদা অনুযায়ী নিজেদের পোশাকে সজ্জিত হয়ে তার পাশে এসে দাঁড়ালেন। নদীর পার বরাবর বেশ কয়েক মাইল বিস্তৃত তমালিকা বন্দর, তবে তার অধিকাংশই এখন পরিত্যক্ত। বাংলার প্রধান বন্দরের মর্যাদা সে হারিয়েছে অন্তত 400 বছর আগে। সাতগাঁও আর চট্টগ্রাম এখন বাংলার দুই প্রধান বন্দর। শ্বেতাঙ্গ জাহাজ এখন আর এ বন্দরে বেশি আসে না। বিদেশি জাহাজ বলতে এখানে আসে কিছু সিংহলী জাহাজ, আরব ধাও আর চীনা জাঙ্ক। বন্দরে মালতে আর স্থানীয় বড় বড় নৌকার ভিড়ই বেশি। তবুও আজও টিকে আছে এ বন্দর। বর্তমান জাহাজঘাট আর বন্দর একটা ছোট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। পণ্য মজুতের গুদাম ঘর, নাবিকদের খোলার ঘর, সব মিলিয়ে জায়গাটা বেশ ঘিঞ্জি। বন্দরের কাছে পৌঁছে মাঝ নদীতে নোঙর করল পর্তুগিজ জাহাজ। বেশ কয়েকবার শঙ্খধ্বনি শোনা গেল বন্দর থেকে। এ শঙ্খধ্বনির অর্থ হল বন্দরে নতুন জাহাজের আগমন ঘটলে তা আশেপাশের সবাইকে জানিয়ে দেওয়া। পর্তুগালের লিসবন বন্দরে যখন কোনো জাহাজ ভেড়ে, তখন ঘণ্টাধ্বনি দিয়ে সে সংবাদ বন্দরবাসীকে জানিয়ে দেওয়া হয়। আর আফ্রিকার মোম্বাসা বন্দরে এ কাজ করা হয় সিনা অর্থাৎ মহিষের শিংয়ের ভেঁপু বাজিয়ে। এস্তাদিওর জাহাজ নোঙর ফেলার কিছুক্ষণের মধ্যেই ছই-অলা ছোট বড় নৌকা এসে ঘিরে ধরল জাহাজটাকে। যেমন অন্য জাহাজ বন্দরে ভিড়লে ঘিরে ধরে নৌকার দল। এইসব নৌকাগুলো কিছু পণ্য ব্যবসায়ীদের দালালদের, আর কিছু নৌকা আসে জাহাজের নাবিকদের পাড়ে পৌঁছে দেবার জন্য। এস্তাদিওর জাহাজে 5টা ছোট নৌকা আছে। সেগুলো জলে নামানো হল। এস্তাদিও কিন্তু সে নৌকাগুলোতে না চেপে জনাসাতেক সঙ্গীকে নিয়ে চেপে বসল স্থানীয় এক নৌকাতে। উদ্দেশ্য পাড়ে ওঠার পথে স্থানীয় মাঝির থেকে কিছু তথ্য জেনে নেওয়া। 4 জন মাঝি দাঁড় টানছে নৌকার। তাদের মধ্যে বয়সে যে প্রবীণ তার পাশে গিয়ে দাঁড়াল এস্তাদিও। বড় বড় বন্দরগুলোতে বিভিন্ন দেশের নাবিকরা আসে বলে সেখানে এক ধরনের মিশ্র ভাষা গড়ে ওঠে। সে ভাষা আর আকার ইঙ্গিতে মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায়। আর বড় বন্দরগুলোতে 1-8 জন স্বদেশীয়র দেখা মিলেই যায়,
যে স্থানীয় ভাষা জানে। তখন তাকে দিয়ে দোভাষীর কাজ করানো হয়। এস্তাদিও প্রথমে জানতে চাইল, এ বন্দর থেকে কি কি মাল ওঠে? মাঝি জবাব দিল, প্রধানত কাপড়, রেশম, চাল, দারুচিনি, গোলমরিচসহ বিভিন্ন ধরনের মশলা। মল্লাকা থেকেও এখানে মশলা এসে জমা হয়, তারপর বিভিন্ন দেশে যায়। জবাব দিয়ে লোকটা জানতে চাইল, তোমাদের জাহাজে কি আছে? কি কিনতে এসেছ তোমরা? দরকার হলে আমি তোমাদের সাহায্য করতে পারি। এস্তাদিও বুঝতে পারল এ লোকটারও দালালি করে 2 পয়সা কামিয়ে নেবার ইচ্ছা আছে। এস্তাদিও বলল, কাচ আর রূপোর বাসনপত্র, হাতির দাঁত আর মোষের শিং-এর লণ্ঠন সঙ্গে এনেছি। ইচ্ছা আছে এখান থেকে রেশম কেনার। লোকটা আবারও বলল, স্থানীয় বণিকদের সঙ্গে আমি তোমাদের যোগাযোগ করিয়ে দিতে পারি। এস্তাদিও বলল, সে প্রয়োজন যখন হবে তখন তোমাকে নিশ্চয়ই বলব। এখানে বাণিজ্য করতে হলে শুল্ক দিতে হয় নিশ্চয়ই। কাকে দিতে হয়? মাঝি জবাব দিল, জমিদারকে। বন্দরে শুল্ক দারোগার দপ্তর আছে। সেখানে গিয়ে জাহাজের নাম, নায়কের নাম এসব নথিভুক্ত করে বন্দর বাণিজ্যের অনুমতি নিতে হবে। তারপর সেই অনুমতিপত্র দেখিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কাজ শুরু করা যাবে। এস্তাদিও জানতে চাইল, বন্দরে চোর ডাকাতের উপদ্রব নেই তো? লোকটা বলল, ডাকাতের উপদ্রব নেই, তবে চোর, জোচ্চোর, মাতালের উপদ্রব তো সব বন্দরেই থাকে। এখানেও কিছুটা আছে, তবে তেমন ভয়ের কিছু নেই। জমিদারের একদল রক্ষী বাহিনী বন্দর অঞ্চলে টহল দেয়। তাদের একটা চৌকিও আছে বন্দরে। তোমাদের জমিদারের নাম কি? জানতে চাইল এস্তাদিও। মহারাজ যদুনাথ ভূঁইয়া রায়। বন্দর থেকে কিছুটা ভিতরে জমিদার বাড়ি। জানাল মাঝি। তোমাদের এই তমালিকা বন্দরে কি কি দর্শনীয় স্থান আছে? প্রশ্ন করল পর্তুগিজ যুবক। দাঁত টানতে টানতে বৃদ্ধ মাঝি বলল, জমিদার বাড়ি, বর্গ ভীমার মন্দির, আরেকটা প্রাচীন বৌদ্ধ মঠ। মন্দির আর মঠ এ দুটোই অবশ্য ঠিক বন্দরে নয়, বেশ খানিকটা ভিতর দিকে। তবে বন্দর এলাকাতে অন্য একটা জিনিস আছে যার জন্য বহু জাহাজ এসে ভেড়ে এই বন্দরে। এই বলে থেমে গেল লোকটা। কি জিনিস? জানতে চাইল এস্তাদিও। মুহূর্তখানেক চুপ করে রইল। তারপর আবছা হাসি ফুটে উঠল বৃদ্ধের ঠোঁটের কোণে। সে বলল, মৎস্যগন্ধার কোঠাবাড়ি, বেশ্যালয়। সব জাতের, সব ধরনের মেয়ে পাবে সেখানে। তুমি যেমনটা চাও। বিরাট বাড়ি সেটা। একসঙ্গে 300 জন পুরুষ সেখানে রাত কাটাতে পারে। মৎস্যগন্ধার শব্দটা বুঝতে না পেরে এস্তাদিও বলল, মৎস্যগন্ধা কি? মাঝি জবাব দিল, ওই বেশ্যালয়ের পরিচালিকার নাম মৎস্যগন্ধা।